আমেরিকার কোনো ক্ষমতা নাই চায়নার সাথে কোথাও কোনো চ্যালেঞ্জ করার। এই ব্লকেট যদি চলতে থাকে, ইরান যদি সবকিছু বন্ধ করে দেয়, আপনার ইউরোপের সব প্লেন টেন বন্ধ হয়ে যাবে। তা আপনি কি মনে করছেন যে এই যুদ্ধ চালাতে দিবে ইউরোপিয়ানরা? এনরিচড ইন ইউরেনিয়াম যা আছে, ইট উইল নট বি হ্যান্ডেড ওভার। তারা বলে দিয়েছে এটা ইরানের মাটি, আর এটা একই কথা। ইরানের মাটি যেমন হ্যান্ড ওভার করে দেয়, এটাও কিন্তু একই রকম অবস্থা। সুতরাং এই গণতন্ত্র আমেরিকার পছন্দ নাও হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ইরানের মানুষ যদি এই গণতন্ত্র পছন্দ করে থাকে, আমেরিকার কি যায় আসে? এটা হলো, মানে আমি বলবো যে প্যাসিমিস্টিক ভিউ। অর্থাৎ আমরা খুব নিরাশাবাদী ভিউ, যেটা সেটা হচ্ছে যে যুদ্ধ আবার শুরু হবে। প্রশ্ন হচ্ছে যে এখানে আশাবাদী হওয়ার কারণটা কি। আমি একটু শাহিনের যে যে মেজর শাহিনের যে রিডিং, খুব ফ্যান্টাস্টিক, আমি বলবো খুবই পরিষ্কারভাবে সে তুলে ধরেছে নিজ নিজ অবস্থান। এবং সবশেষে যে ইরানের যে চিফ নেগোশিয়েটর এখন, যিনি খালিবাফ, ওনার কথা হচ্ছে, এটা আমরা, আমি এটা আমার ব্যক্তিগত মতামত, প্লাস একই সাথে আমি বলবো যে কোনো মিলিটারি লিডার অথবা স্ট্র্যাটেজিক লিডার, তারা কিন্তু সবসময় বলবে যে হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। আমরা ভালো কিছু হওয়ার জন্য আমরা আশা করতে পারি, বাট আমাদেরকে মনে রাখতে হবে যে তার ভালো কিছু হবে বলে আশা করে আমরা কিন্তু আমাদের যে আত্মরক্ষার যে সুরক্ষার যে গার্ডগুলি, এই গার্ডটা যেন আমরা না সরাই। যেমন বক্সার একটা বক্সিং রিংয়ে যখন বক্সিং করে, তখন কিন্তু ব্রেক বলার পরেও কিন্তু সে হাত নামায় না, হাত কিন্তু ততক্ষণ পর্যন্ত সে নাকের কাছে ধরে রাখে। বিকজ ওই ব্রেক বলার পরেও যদি একটা পাঞ্চ এসে যায়, ওই পাঞ্চটা হয়তো তাকে এমন ক্ষতিগ্রস্ত করবে যে পরের রাউন্ডে সে আর খেলতে পারবে না। সুতরাং এটাই হলো অ্যাকচুয়ালি ইরানের স্পিকারের আশা। এখন প্রশ্ন হচ্ছে যে আশার জায়গাটা কোথায়? আশার জায়গা হলো অনেকগুলো। কারণ ট্রাম্পকে কিন্তু সারা পৃথিবী এখন ব্লেম করেছে যে এই যুদ্ধে এই পৃথিবীকে ধ্বংসের মুখে মানে নিয়ে যাওয়ার জন্য ট্রাম্প এককভাবে দায়ী। কারণ এই যে ইসরায়েলের যে যুদ্ধের খায়েশ, এটা তো গত 40 বছর ধরে ছিল। কোনো প্রেসিডেন্ট এটাকে অ্যাকসেপ্ট করে নাই বা সে এন্টারটেইন করে নাই। তাহলে ট্রাম্পের মতো এরকম একটা মানুষ কেন এটা এন্টারটেইন করলো, বা তার কি আন্ডারস্ট্যান্ডিং ছিল? এবং তার যে যে এই যে ব্রিফিংটা যে দিয়েছে আমাদের নেতানিয়াহু, যে আমেরিকার প্রেসিডেন্টদেরকে বলতো যে আমরা যদি রেজিম চেঞ্জ করে ফেলতে পারি তাহলে ইরানকে পেয়ে যাব, এই ব্রিফিং তো নিশ্চয়ই সে আগেও দিয়েছে। কারণ এটাই হলো অ্যাকচুয়ালি ইসরায়েলের যে যে তার যে অ্যাকচুয়ালি কনসেপ্ট, বা তার যে অফেন্সিভ কনসেপ্টটা হলো, কিন্তু সে মনে করে ইরানকে একটা হামাস বা হিজবুল্লাহর মতো একটা ছোট একটা নন স্টেট অ্যাক্টর। এটা কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর না, ইটস এ স্টেট মেকানিজম। হিজবুল্লাহর কোনো নিজস্ব প্রোডাকশন ক্যাপাবিলিটি নাই। হিজবুল্লাহ ডিপেন্ড করে অন অন দি সাপ্লাই অফ লজিস্টিক। বাট ইরান কিন্তু সাপ্লাই অফ লজিস্টিকের উপর ডিপেন্ড করে না। ইরান তার নিজস্ব রিসোর্স আছে, তার আমি বলবো হার্ডেন বাংকার আছে, বিরাট স্টক পাইল আছে। এবং তারা 20 বছর ধরে, একটা দেশ যখন এত প্রতিকূল অবস্থার মধ্যে যখন টিকে থাকে, সারা বিশ্বের এগেনস্টে বলবো আমি, তারা তাদের প্রতি যে অন্যায় করা হচ্ছে তারা প্রতিবাদ করে যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায় নাই। এই বিষয়টা আমি খুব গভীরভাবে বিশ্লেষণ করেছি যে এই যে ইউরোপ যে এত তারা মানবাধিকার নিয়ে কথা বলে, এত তাদের গণতন্ত্র নিয়ে কথা বলে, সমস্যাটা হচ্ছে কি? এবং এই এখন কিন্তু যারা আমেরিকার যারা একটু বলবো যে লিবারাল, এবং যারা নাকি অ্যাকোমোডেটিভ, বা যারা মনে করেন যে যাদেরকে এনগেজ করতে পারে বিভিন্ন পক্ষ, তারা এই সমস্ত থিঙ্কাররা কিন্তু বলছে যে আমেরিকার এবং ইউরোপের এই কনসেপ্টটা মাথা থেকে বের করে দেওয়া উচিত যে আমেরিকাতে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রই যে সবচেয়ে পারফেক্ট গণতন্ত্র। দ্যাটস নট কারেক্ট। বিকজ সেই গণতন্ত্র আমার দেশে এটা অচল হতে পারে, ইরানে সেটা অচল হতে পারে। ইরানের যে গণতন্ত্র আছে, অনেকেই হয়তো জানে না, ইরানের গণতন্ত্র কিন্তু একটা ইউনিক একটা সিস্টেম। সেখানে কিন্তু আপনি কোনো পার্টি বেস গণতন্ত্র নাই। ওখানে প্রত্যেকটা মানুষ তার এলাকার রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করতে হবে, সেই যায় পার্লামেন্টে। তো এটা কিন্তু একটা, আমি বলবো যে এটা একটা ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ অফ দি লোকাল পিপল। এখানে কিন্তু সেন্ট্রাল থেকে কোনো ইনফ্লুয়েন্স করা হয় না। সেন্ট্রাল থেকে শুধু একটাই ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে যখন যারা নমিনেশন সাবমিট করবে, এই নমিনেশন সাবমিটের সময় যখন স্ক্রুটিনি করা হয়, ওই স্ক্রুটিনিতে তাদের দেশের প্রতি আনুগত্যের বিষয়টা প্রাধান্য পায়। তার কোনো অসততার বিষয় আছে কিনা, বা আর্থিকভাবে সে সৎ কিনা, ইন্ডিভিজুয়ালি সে মানুষ হিসেবে কেমন, সেটাকে বিচার করে কিন্তু এই আপনার so ওখানে দুইটা পক্ষ, একটা হলো একটু সেন্টারিস্ট আর একটা হলো এক্সট্রিমিস্ট। এই মানে দুই ধরনের লোক। এই অ্যাকচুয়ালি কিন্তু যে যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কিন্তু নির্বাচনটা হয় কিন্তু ব্যক্তির উপর ভিত্তি করে,
পার্টির উপর ভিত্তি করে না, সে ব্যক্তির দর্শনের উপর ভিত্তি করে। এখন এলাকার মানুষ যদি মনে করে যে আমার জন্য এক্সট্রিমিস্ট, ওখানে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা নাই যে আমি ভোট দিলাম তারপরে রাতের আধারে ওটাকে মুছে টুছে অন্য একটা ডেটা তৈরি করে, এরকম সুযোগ নেই। তবে আরেকটা জিনিস হলো, এই পার্লামেন্ট যখন বসে তখন কিন্তু তারা তারা সবাই মিলে তাদের প্রেসিডেন্ট ঠিক করে, তারা সবাই মিলে তাদের ক্যাবিনেট ঠিক করে, এবং এই ক্যাবিনেট কি করে, ওই যে ধর্মীয় যে নেতা যে যেটা আপনার যে লেজিসলেটিভ বডিটা, তারা কিন্তু ধর্মীয় নেতার আন্ডারে যে 88 জন মেম্বার আছে, এই মেম্বাররা তখন এই পুরো জিনিসটাকে অনুমোদন করে। সুতরাং এই গণতন্ত্র আমেরিকার পছন্দ নাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ইরানের মানুষ যদি এই গণতন্ত্র পছন্দ করে থাকে, আমেরিকার কি যায় আসে? কিন্তু তাদের কথা হচ্ছে যে ইরানে গণতন্ত্র নাই। তো ইরানে যদি গণতন্ত্র না থাকে, তাহলে এই 47টা বছর তারা তো প্রতি বছর তাদের নির্বাচন হয় 4 বছর পর পর, এবং সেখানে তো সরকার আছে, সরকার যাচ্ছে। সেই সরকার তোমার সাথে তার দেশের স্বার্থের পক্ষে থেকে তোমার মতের বিপক্ষে যাচ্ছে, তার মানে না যে সে সে পৃথিবীর সবচেয়ে মানে জঘন্য গণতন্ত্র। এইটা কিন্তু যারা নাকি এই যে প্রফেসর জন মেয়ারশমায়ার, তারপরে জেফ্রি স্যাক্স, তাদের ইনি কলম্বিয়ান, আরেকজন শিকাগো ইউনিভার্সিটি, এবং এছাড়া অন্য অন্য ইউনিভার্সিটি প্রফেসররা বলে যে এই যে আমেরিকার যে এই যে স্বভাব, যে আমার দেশের গণতন্ত্র তোমার দেশে চলতে হবে, এই এই প্যাটার্নে চলতে হবে, দ্যাটস নট নেসেসারি। ইউ আর নোবডি টু ডিকটেট হাউ হোয়াট কাইন্ড অফ গণতন্ত্র আমার দেশে চলবে। সুতরাং তোমার এই যদি ওই অভ্যাসটা যদি ত্যাগ না করে, তাহলে আমেরিকা কিন্তু এখন আর সেই কন্ডিশনে নাই। 1991 সালে আমেরিকার যে ক্ষমতা ছিল, যে সারা পৃথিবীতে সে যেখানে ইচ্ছে সেখানে যুদ্ধ করতে পারতো, তার কিন্তু এই অবস্থা নাই। সেখান থেকে সে বেরিয়ে আসছে। এখন চায়না অ্যান্ড রাশিয়া, তারা এখন কিন্তু একটা খুবই খুবই একটা, চায়নার সঙ্গে আমেরিকার প্রত্যেকটা কর্নার, কি পলিটিক্স কি নন পলিটিক্যাল, এভরি ওয়ানের কথা হচ্ছে আমেরিকার কোনো ক্ষমতা নাই চায়নার সাথে কোথাও কোনো চ্যালেঞ্জ করার, এবং চায়নার সঙ্গে কনফ্লিক্ট নেওয়া বা এই কনফ্লিক্টিং যাওয়া, ইট উইল বি দ্য ডিজাস্টার ফর আমেরিকা, এবং মেবি দ্যাট ইজ দ্য এন্ড অফ আমেরিকান ইম্পেরিয়ালিজম। তো এই যে একটা তাদের যে আশঙ্কা, এই ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট, যে খুব মোটা মাথার একজন প্রেসিডেন্ট যদি এরকম আমেরিকার কপালে থেকে থাকে, তাহলে আমেরিকাকে এই সাফারটা করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ট্রাম্প এখন বিশ্বকে একটা এমন পর্যায়ে নিয়ে গেছে, সে এই গ্লোবাল সাউথে তার ওয়ার্ল্ড ইজ ভেরি, অ্যাকচুয়ালি তো ট্রাম্প তো শুধু ট্রাম্প না, আমেরিকায় এমন 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 একটা পাওয়ার, সারা বিশ্বকে নিয়ে তাকে চিন্তা করতে হয়। তুমি যদি বিশ্বের মোড়ল হও, তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে সারা বিশ্বের কোন কোন দেশগুলি আমার 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 অ্যাকশনের কারণে সাফার করতে যাচ্ছে। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের তো কোনো ভাই ইনভলভমেন্ট নাই এর মধ্যে, আমাদের কোনো স্বার্থ নাই, তুমি আমাদেরকে কেন সাফার করাচ্ছ? পুরো ইউরোপকে সাফার। ইউরোপের এখন জেট ফুয়েল কন্ডিশন ইজ অ্যাবাউট 6 উইকস, 6 সপ্তাহ পরে এই ব্লকেট যদি চলতে থাকে, ইরান যদি সবকিছু বন্ধ করে দেয়, আপনার ইউরোপের সব প্লেন টেন বন্ধ হয়ে যাবে। তা আপনি কি মনে করছেন যে এই যুদ্ধ চালাতে দিবে ইউরোপিয়ানরা এবং আমেরিকান? এটা তো আমেরিকাও ইজ এফেক্টেড, আমেরিকানরা কি চালাতে দিবে এটা? তা তো দিবে না। সুতরাং আমেরিকার এই সে ডেসপারেটলি চেষ্টা করছে যে, এবং এটা একটা পুরো মকারি, সে বলতেছে যে সে ক্ষমতায় আসা 9টা যুদ্ধ, সে এই যে এই যুদ্ধ শুরু করছে আবার এই যুদ্ধ থামায়, এটার ক্রেডিট হলো যুদ্ধ শুরু করে নাই, সে থামানোর ক্রেডিটটা নিবে, যুদ্ধ শুরুর যে ক্রেডিট ওটা নিতে চায় না। লেবাননের যুদ্ধ সে এটা থামাবে, এটা তার একটা ক্রেডিট, কিন্তু যুদ্ধ তো শুরু করাইছো তুমি, বিকজ অফ ইউর অ্যাকশনস পিপল হ্যাভ, দ্য ওয়ার হ্যাজ স্টার্টেড। তো এই অবস্থা থেকে ট্রাম্প কিন্তু একটা সাংঘাতিক, আমি বলবো যে এমন একটা দোটানার মধ্যে আছে, এমন একটা বিপদে আছে, না সে এদিকে যেতে পারছে না সে ওইদিকে যেতে পারছে। এখন পথ একটাই, সেটা হলো এই যুদ্ধবিরতিটাকে এক্সটেন্ড করা, যেন এটা একটা সলিউশন পাওয়া যায়। ইরান কিছু কিছু ব্যাপারে একেবারে তাদের কোনো, তারা একটা রেড লাইন ধরে নিয়েছে যে এগুলি নিয়ে কোনো ডিসকাশন হবে না, এই নিয়ে কোনো কোনো নেগোসিয়েশন হবে না, এটা সারা ওয়ার্ল্ডকে এখন মেনেও নিতে হবে। এনরিচড ইন ইউরেনিয়াম যা আছে, ইট উইল নট বি হ্যান্ডেড ওভার, তারা বলে দিয়েছে এটা ইরানের মাটি, আর এটা একই কথা। ইরানের মাটি যেমন হ্যান্ড ওভার করে দেয়, এটাও কিন্তু একই রকম অবস্থা। সুতরাং এখানে কোনো নেগোসিয়েশন হবে না, এবং তারা বলেছে যে এই নেগোসিয়েশন শুধুমাত্র হইতে পারে, আমি যেটা বলি সেটা হলো যে টোলের ব্যাপারে হয়তো বা কিছুটা ছাড় দিতে পারে ইরান, এছাড়া আমার মনে হয় না যে আর অন্য কোনো ব্যাপারে ইরান কোনো ছাড় দিবে। আর আরেকটা কারণ আমি আপনাকে বলি, আপনি আপনি তো যদি ছাড় দেওয়ার কথা বলছেন সেটা আলাপের পর, কিন্তু এই মুহূর্তে যে খবর সেটি হলো যে যতক্ষণ না পর্যন্ত অবরোধ না সরবে ততক্ষণ পর্যন্ত ইরানি প্রতিনিধি ইসলামাবাদে আলোচনা করতে আসবে না। তারা 24টা স্যাটেলাইটকে ইউজ করে একটা জিপিএস, একটা মানে গ্লোবাল পজিশনিং বের করে। চায়না যে সিস্টেম চালু করেছে, 48 স্যাটেলাইট ইজ ইউজড, এবং চায়নার জানেন মার্জিন অফ এরর ইজ 1 সেন্টিমিটার, হুম। 1 সেন্টিমিটার। এবং এই যে আমেরিকার যে
বেসগুলিতে যে আক্রমণ করা হয়েছে, এই এই গ্লোবাল সিস্টেমটা, এই যে বাইডুর সিস্টেমটা, ইরান তাদের 25 বছর চুক্তিতে এটা তারা নিয়েছে, কিনে নিয়েছে, যে তারা এই বাইডুর সার্ভিস বা গ্লোবাল পজিশনের মতো এই সার্ভিসটা তারা চায় যখন তাদের প্রয়োজন। এটার জন্য ইরান কিন্তু পে করে চায়নাকে, এবং তাদের এই 25 বছরের ডিল যেটা 2024-এ সাইন করা হয়েছিল, সেখান থেকে তারা বের করেছে যে তাদের রাডার নাই, তাদের স্যাটেলাইট নাই, তাদের কিছুই নাই, কিন্তু তারা খুব পারফেক্ট আপনার এই যে ড্রোন তারা হামলা করছে, এবং করে এই প্রথমবারের মতো আমেরিকার মতো একটা সুপার পাওয়ার তাদের E3, তাদের হলো আপনার সে AN-93, তারপর হচ্ছে আপনার C-135, এই সমস্ত এয়ারক্রাফট তারা হারিয়েছে। সুতরাং তারাও জানে যে তারা এটার কারণটা কি জানেন? যখন আমেরিকা যখন 91 সালে যখন সে সুপার পাওয়ার হয়ে গেল, সে ভাবলো যে তার আর ডেভেলপমেন্টের প্রয়োজন নাই, সে হি হ্যাজ অ্যাটেন্ড এনাফ। বাট চায়না কিন্তু এটাকে মানে তারা বসে নাই। তারা জানে যে তাদেরকে যদি বিট করতে হয়, কারণ চায়না প্রথমে গ্লোবাল পজিশন সিস্টেম নিয়ে কিন্তু তারা একটা প্রবলেম ফেস করেছে, করার পরে কিন্তু চায়না তাদের নিজস্ব রিসার্চ সিস্টেম চলে গেছে, এবং তারা কিন্তু এখন এই পজিশনে গেছে। এবং বলা হয় যে পাকিস্তানও কিন্তু এই টেকনোলজিটা ব্যবহার করেছে, করে ইন্ডিয়ান আপনার হচ্ছে যে এয়ারক্রাফটগুলিকে তারা মানে তারা তারা ধ্বংস করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম যদি একটা শক্তি আপনার পাশে থাকে, হ্যাঁ এটা ঠিক, ইরান কিন্তু লিটল ফ্রাস্ট্রেটেড এই চায়না এবং রাশিয়ার ইনভলভমেন্টের ব্যাপারে। ইরান এক্সপেক্ট করেছিল যে রাশিয়া উইল গেট ইনভলভ ফিজিক্যালি বিসাইড ইরান, কিন্তু সেটা করে নাই। এটা একটা ইরানের একটু ফ্রাস্ট্রেশন, যেটা তারা এক্সপ্রেস করে নাই। কিন্তু আমি বলবো যে এর মধ্যে কিন্তু এই যে দুই আলোচনার মাঝে কিন্তু অলরেডি কিন্তু আপনার এই ফরেন মিনিস্টার কিন্তু অলরেডি একবার ইয়েতে আপনার রাশিয়া ঘুরে আসছে, এবং রাশিয়াতে আলাপ করার মানে হলো যে তাদের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে ফর নেক্সট ফেজ অফ ওয়ার, এটা তারা সেটেলমেন্ট করে আসছে। সুতরাং আমি বলবো যে এই অবস্থায় ইরান ইজ নট অ্যালোন। ইরান ইজ সাপোর্টেড বাই টু ভেরি ভেরি পাওয়ারফুল পাওয়ার। আমেরিকা যদি মনে করে যে ইরান চায়না এবং আপনার রাশিয়া সেই 2005-4 সালের রাশিয়া আর চায়না, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। এখন কিন্তু রাশিয়ানরা এটা এটা আমেরিকান পলিটিশিয়ানরা এটা বোঝে, ট্রাম্প বোঝে কিনা বা ট্রাম্পের টিম বোঝে কিনা, দ্যাটস এ কোয়েশ্চেন। এবং সেই কারণেই কিন্তু তারা এই যুদ্ধে এইভাবে নাস্তানাবুদ হলো ইরানের কাছে। এবং এটা একটা তাদের ইউএস মিলিটারির যে প্রেস্টিজ ইজ সিরিয়াসলি হ্যাম্পার্ড। এবং প্রত্যেকটা অ্যানালিস্টের ভিউ হচ্ছে দিস ইজ দি ইন্ডিকেশন অফ দি ডাউনফল অফ। আর এখানে প্রবলেম একটা হচ্ছে, সেটা হলো জিসিসি কান্ট্রিগুলি কিন্তু তারা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি বিভিন্ন লিটারেচার দেখলাম যে জিসিসি কান্ট্রিগুলি কিন্তু যে তাদেরকে যদি বলা হয় যে আপনারা কাকে আপনারা চান এই মধ্যপ্রাচ্যে একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে, ইসরায়েল না ইরান, মোস্ট অফ দ্য জিসিসি কান্ট্রি এক্সেপ্ট কাতার অ্যান্ড ওমান, তাদের ভিউ হলো যে লেট ইসরায়েল বি দি পাওয়ারফুল, উই উইল রিমেন প্রোটেক্টেড, নট ইরান। তো দ্যাট ইজ দি ভিউ। এবং এইখানে সবচেয়ে বড় যে 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 ভূমিকাটা পালন করছে, আমি বলবো এই যে জুনিয়র ইসরায়েল ভূমিকা, সেটা হলো ইউএই আর বাহরাইন। এবং তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। মানে তাদের কাছে ওই ধর্মের চেয়ে বড় কথা তাদের নিজস্ব পজিশনটা ঠিক রাখতে। হ্যাঁ রাইট। এবং বিশেষ করে ইউএই, তারা তো রীতিমতো দে আর পার্ট অফ ইসরায়েল প্যাক্ট। আর একটা হচ্ছে যে সৌদি আরব হিসেবে একটা ডিলেমাতে, সে কোন দিকে, সে চায় যে সে নিজেও পাওয়ারফুল হইতে চায়, সে নিজে নিউক্লিয়ার ওয়েপন চায়, সো দ্যাট সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। বাট প্রশ্নটা হচ্ছে যে এই যে নেক্সট ফেজ অফ ওয়ার, ইফ ইরান ইজ অ্যাকচুয়ালি ফর সাম রিজন, ইরানকে যদি কোনোভাবে ক্রিপল করে দেওয়া হয়, তাহলে কিন্তু নেক্সট টার্গেট উইল বি টার্কি, সৌদি আরব অ্যান্ড পাকিস্তান। দেয়ার কোনো ডাউট নেই। আপনাকে অনেক সুতরাং ধন্যবাদ। আমি বলবো যে এই মুহূর্তে প্রসপেক্ট হলো এক্সটেনশন অফ সিজফায়ার। এর থেকে বেশি আমি কিছু আশা করি না, এবং দিস ইজ নট গোয়িং টু বি আ লাস্টিং পিস।